মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশে নতুন করে ৮০,০০০-এরও বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বারি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে নানা বিষয়ে ঢাকাকে কুয়ালালামপুর সহায়তা দেবে জানান ডক্টর কাদির। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয় এই বৈঠকে। এ সময় ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ইউনূস। অনেক রিজিওনাল, অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। যশোরের শার্শা উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী পার থেকে ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাঁচভুলট ও পুটখালী সীমান্ত থেকে ৩টি মরদেহ উদ্ধার করে বিজিবি ও পুলিশ। তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিজিবি জানায় পাঁচভুলট সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে মরদেহটি উদ্ধার করে। এদিকে পুটখালী সীমান্তে দিয়ে ভারতে গেলে বিএসএফ এর হাতে আটক হন সাবু হোসেন। পরে বিএসএফ তাকে মারধর করে ফেলে রেখে চলে যায় দাবি স্বজনদের। আহত অবস্থায় তাকে বাড়িতে নিয়ে এলে সেখানেই মারা যান তিনি। এছাড়া ইছামতি নদীর তীর থেকে আরেক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে পঞ্চগড়ের সেনপাড়া সীমান্ত থেকে ওয়াসিম নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার বিকেলে অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত থেকে গোড়ালবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিজিবি জানায় বিকেলে সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ওয়াসিম সহ ৪ থেকে ৫ জন ভারতীয় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে গেলেও ধরা পড়েন ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। ওয়াসিমকে ফেরত পেতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। যশোর সদরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে। বুধবার বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। তার পাশে দুজন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন। মঞ্চের আশপাশে বেশ কয়েকজনকে শ্রোতা হিসেবে দেখা যাচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, 17 ডিসেম্বর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন। পুলিশ বলছে ভিডিওটি একটি মাদ্রাসার প্রতিযোগিতার অংশ ছিল। তারা ডামি অস্ত্র ব্যবহার করেছে। تسقط ببال أهل فضلا عن إقامة بدخول المدينة وخارجها عند أحد وقالوا أن يجاهدوا خارج। র্যাবের সাবেক ডিজি মুখলেসুর রহমান ও সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং আব্দুল আল মামুন সহ গুমের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে এমন সাবেক ও বর্তমান ২০ সরকারি কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য ওই কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত করতে বলা হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং এসবিকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। গত রোববার সুরক্ষা সেবা বিভাগের উপসচিব ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে নিয়ে চিঠি দিয়েছে। তাতে বলা হয়েছে, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা। সে অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও ২০ কর্মকর্তার গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে ওই ব্যক্তিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন
সেজন্য তাদের পাসপোর্ট স্থগিত করে দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, মোখলেসুর রহমান, বেনজির আহমেদ এবং আব্দুল্লাহ আল মামুন সহ যে 20 কর্মকর্তার বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া গেছে, এদের মধ্যে আরও উল্লেখযোগ্য কারা কারা রয়েছেন এবং তাদের অবস্থান এখন কোথায়? দেখুন, গুম তদন্ত কমিশন যেটি করা হয়েছিল সেটি কিন্তু দ্বিতীয় দফায় এই 20 জনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। এর আগে কিন্তু প্রথম দফায় 18 নভেম্বর আরও 22 জন কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং সেটিতে যারা ছিলেন সবাই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্য, বিশেষ করে ডিজিএফআই, এনএসআই সেই সদস্য। এবার যে 20 জনের তালিকা দেওয়া হয়েছে, আপনি কয়েকজনের নাম বলছেন, সেখানে বেনজির আহমেদ রয়েছে, র্যাবের সাবেক কয়েকজন ডিজির কথা বলা হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে র্যাব 1-এর সিও ছিল এবং একই সঙ্গে র্যাব ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন সারোয়ার বিন কাশেম থেকে শুরু করে যে নামগুলো এসছে প্রত্যেকটি নামই কিন্তু আমরা দেখছি যে র্যাবের যারা ইন্টেলিজেন্সে ছিল এবং একই সঙ্গে বিভিন্ন বাহিনীতে ডিজিএফের ইন্টেলিজেন্সে ছিল সেই নামগুলি কিন্তু বেশিরভাগ সময় এসেছে এবং ডিবির ঢাকা মহানগরের যিনি প্রধান ছিলেন হারুনুর রশিদ, তার নাম এসছে। একই সঙ্গে ডিবিতে কাজ করতেন অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে শ্রী মশিউর রহমানের নাম এসে। সব মিলে কিন্তু গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দা বাহিনীতে যারা ছিলেন তাদের নামগুলি কিন্তু ঘুরে ফিরে আসে। প্রথম দফায় 22 জন, দ্বিতীয় দফায় 20 জন, সব মিলে 42 জনের প্রমাণ কিন্তু তারা পেয়েছেন। কে কোথায় আছেন সেই বিষয় নিয়ে কিন্তু এখনও প্রশ্ন রয়েছে। আমরা জানি যে ডিবির ঢাকার যিনি প্রধান ছিলেন হারুনুর রশিদ, তিনি ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। বেনজির আহমেদ, তিনি কিন্তু অনেক আগেই দেশ ছেড়ে বলা যায় অনেকটা পালিয়ে গেছেন, তিনিও দেশে নেই। এছাড়া বেশ কয়েকজন নাম, বিশেষ করে মনিরুল ইসলাম, যিনি সাবেক এসবি প্রধান ছিলেন, তিনি সম্প্রতি দেশের বাইরে আছেন বলে একটি আমরা দেখে টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছিল। সব মিলিয়ে এই যেই 20 জনের কথা বলা হচ্ছে, 20 জনের কে কোথায় আছে সুনির্দিষ্টভাবে কিন্তু সেই তথ্য সরকারের কাছেও আছে বলে আসলে সেই প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এবং যেটি বলা হচ্ছে পাসপোর্ট বাতিল করা হচ্ছে, দেশ থেকে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, যেখানে একটি বিষয় প্রমাণিত যে বেনজির আহমেদ তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন, সেটি কিন্তু আরও প্রায় 5 থেকে 6 মাস আগের ঘটনা। তো সব মিলিয়ে আসলে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইতিমধ্যেই সেই নামগুলো তালিকায় এসছে এবং আমরা দেখছি যে বিভিন্ন সময় গোয়েন্দা বাহিনীতে যারা ছিলেন তাদের নামগুলো তো এসছে। একটি বিষয় যে গুম তদন্ত কমিশন প্রথম থেকে শুরু করে যেদিন তারা প্রতিবেদন জমা দিলেন, আর তখনই আমরা দেখছি তারা কিন্তু বলছেন যে র্যাবের যে আয়নাঘর ছিল, র্যাবের যে টর্চার সেল ছিল, সেগুলো তারা কিন্তু বলেছে এবং র্যাবও কিন্তু সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছে র্যাবের মহাপরিচালক, তিনি কিন্তু স্বীকার করেছেন। শুধু তাই না, যে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে জাতির কাছে কিন্তু ক্ষমাও চেয়েছেন। তো একটি বিষয় মোটামুটি প্রমাণিত যে বিভিন্ন গোয়েন্দা বাহিনীতে যারা আছেন, বিশেষ করে র্যাবের ইন্টেলিজেন্সে যারা ছিলেন, ডিজিএফএতে যারা ছিলেন, এনএসএতে যারা ছিলেন, সেই সংখ্যক ঊর্ধ্বতন কর্মকর্তাগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই গুমের সঙ্গে তারা ছিলেন জড়িত, সেই প্রমাণটি কিন্তু সামনে এসেছে। এবং প্রথম পর্যায়ে যে 22 জন আমরা দেখেছিলাম তাদের অধিকাংশ ছিল ডিজিএফআই এবং এনএসআই সেনা সদস্য অধিকাংশ, এবং এই পর্যায়ে যাদেরকে দেখছি এদের মধ্যে বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য রয়েছেন, কিন্তু অধিকাংশই কিন্তু আমরা দেখছি যে পুলিশ থেকে আসা কিন্তু কাজ করেছেন গোয়েন্দা বাহিনীতে। সব মিলে কে কোথায় আছেন, আগের 22 জন, নতুন 20 জন, সব মিলে 42 জন, সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। এবং তারা যদি অনেকে দেশ ছেড়ে পালিয়ে থাকেন বা চলে গিয়ে থাকেন, তাদেরকে দেশে ফেরানোর প্রক্রিয়াটি কী হবে সেটি এখন সামনের দিকে দেখবার বিষয়। তবে কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন সেটি মোটামুটি নিশ্চিত। যারা দেশে আছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা বা পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হবে সেটি আসলে যত সময় যাবে ততই বোঝা যাবে। বার্তাকক্ষ থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। পুলিশের বিশেষ শাখার প্রধান রফিকুল ইসলাম সহ বাহিনীর 4 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাইদ। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এসবি প্রধান অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে, পুলিশ স্টাফ কলেজের উপমহাপরিদর্শক গোলাম রসুলকে বিশেষ শাখায়, ডিএমপির অতিরিক্ত কমিশনার ইসরায়েল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের সুপার আবুল কালাম আজাদকে সিআইডিতে বদলি করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছে দুদক। এর আগে মঙ্গলবার দুর্নীতি অনুসন্ধানের অনুমোদন দেয় দুদক। এছাড়া মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় ও ফেনী 2 আসনের নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও 8 প্রকল্পের মোট 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মঙ্গলবার অনুসন্ধানের অনুমোদন দেয় দুদক। বুধবার উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করে সংস্থাটি। এছাড়া মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য AM নাইমুর রহমান দুর্জয় প্রায় 11.5 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। পাশাপাশি তার 23টি অ্যাকাউন্টে 93 কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর অবৈধ সম্পদ পাওয়া গেছে 19 কোটি টাকার। সন্দেহজনক লেনদেন হয়েছে আরও 548 কোটি টাকা। 548 কোটি 80 লক্ষ 45,504 টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নে বিএনপির সঙ্গে করা অন্যায়ের জবাব। বুধবার নারায়ণগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইলের কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, নিপীড়নের জবাব কখনো নিপীড়নের মাধ্যমে হয় না। দেশপ্রেম রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। বিভাগীয় পর্যায়ের পর এখন চলছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে বুধবার গাজীপুর, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে, প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব। আজকে দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতাদের প্রশ্নের জবাব দেন তিনি। আমার সাথে যখন কথা হয় সেটি ইউনিয়ন পর্যায়ে হোক, গ্রাম। কর্মশালায় তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই আন্দোলন করেছে বিএনপি। নেতাকর্মীরা হামলা মামলার মুখোমুখি হয়েছে, এমনকি জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির 5 শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। এই টেক ব্যাক বাংলাদেশের অর্থটা কি ছিল? টেক ব্যাক বাংলাদেশের অর্থ খুব সংক্ষেপে যদি বলতে হয়, অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার, জনগণের মৌলিক অধিকার, জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে আনা। তারেক রহমান মনে করেন, নির্যাতনের জবাব হিংসায় নয়, নিপীড়নের জবাব নিপীড়ন নয়। আজকের এই 31 দফা আমরা ছড়িয়ে দিব, আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে, প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব। আজকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে। তাদেরকে বলতে হবে, ভাই আমি এই করতে চাই, আমাকে তুমি সুযোগ দাও। এই আস্থাটা ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে। আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না। কাজের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রেখে জাতীয়তাবাদী শক্তি মানুষের অধিকার রক্ষায় সজাগ থাকবে বলে প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার দলের নেতাকর্মীরা 500-র মতন নেতাকর্মী। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 48তম বিসিএস থেকে প্রতি বছর একটি বিসিএস শেষ করার পরিকল্পনা নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। কমিশন বলছে, বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করা, 3 স্তরের মৌখিক পরীক্ষা চালু করা সহ নানা উদ্যোগ নিচ্ছে কমিশন।
প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে দীর্ঘসূত্রতা সহ নানা অভিযোগ ছিল পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর কমিশনেও আসে পরিবর্তন। বিসিএস এর দীর্ঘসূত্রতা কমানো, নতুন চাকরির বিজ্ঞাপন দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার আহ্বান করে আসছে চাকরি প্রার্থীরা। বিসিএস এ যে দীর্ঘসূত্রিতা আছে সেটা বন্ধ হোক। পরীক্ষার যে নম্বরপত্র এইটা যাতে প্রকাশ পায় এবং সবাই যাতে বুঝতে পারে যে কিভাবে এটা পাশ করলো, কত নম্বরে পাশ করলো, এইগুলো যাতে সংস্কার হয়। এই অবস্থায় প্রতিটি বিসিএস এর জন্য আলাদা রোডম্যাপ করা হচ্ছে বলে জানিয়েছে পিএসসি। আমাদের যার যতটুকু মেধা আছে সেই মেধাটুকুকে পূর্ণভাবে কাজে লাগিয়ে কেমন করে পাবলিক সার্ভিস কমিশনের দীর্ঘসূত্রিতা, এবং আমরা বলবো যে আমাদের যত স্টেক হোল্ডার গ্রুপ আছে পাবলিক সার্ভিস কমিশনের সাথে আমাদের কিছু পরিকল্পনা আমরা অলরেডি নিয়েছি। আগামী বছর থেকে প্রত্যেক চাকরি প্রার্থীর জন্য আলাদা ইউনিক আইডি চালু হবে। এই আইডি দিয়ে প্রার্থী একাধিকবার বিসিএস এ অংশগ্রহণের সুযোগ পাবে। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। যে সিলেবাসটা এখন আছে, আমরা এই সিলেবাস নিয়ে মোটেও কিন্তু সন্তুষ্ট না। আমরা মনে করি যে এর মধ্যে পরিবর্তনটা আনতে হবে এবং পরিবর্তনটা আনতে হবে অতি দ্রুত। তো আমি মনে করি যে 48 বিসিএস এর থেকে আমরা এই পরিবর্তন আনব। এরই মধ্যে 46তম প্রিলিমিনারির ফল নতুন করে প্রকাশ করা হয়েছে। এছাড়া 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। আর 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে 22 ডিসেম্বর থেকে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 6 দিন পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিম বাতাস অব্যাহত থাকায় কনকনে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মেহেরপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। প্রয়োজন ছাড়া অনেকেই সকালে ঘর থেকে বের হচ্ছে না। নওগাঁয় কুয়াশা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁওয়ে দিনে তাপমাত্রা বাড়লেও সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতা। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আজ খুলনা ও বরিশালে বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে আরও কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকে দেশের 7 বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির শঙ্কা রয়েছে। এতে হতে পারে বজ্রসহ বৃষ্টিও। এ সময় দেশের আকাশ মেঘলা থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের নানা জায়গায় পড়তে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। আর বৃষ্টির সংখ্যা কমে আসবে রোববারের পর। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে আগারগাঁও ও পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মোহাম্মদ ওমর ফারুকের কাছে। আগারগাঁওয়ে আছেন তিনি। ওমর ফারুক, আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে সবশেষ কি তথ্য জানা গেছে? বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস সবশেষ কি আপডেট দিয়েছে? দেখুন, গত কয়েকদিন ধরে সারা দেশে যে শৈত্যপ্রবাহ ছিল সেটি কিন্তু কমে আসতে শুরু করেছে এবং গত 2 থেকে 3 দিন ধরে কয়েকটি রাজধানীর সহ দেশের কয়েকটি জায়গায় কিন্তু তাপমাত্রা একটু বেড়েছে। তবে আবহাওয়া অফিস আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হয়েছে সেটি কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আকারে ধারণ করবে না, যার কারণে সেটি বৃষ্টি ঝরিয়ে সেটি আসলে বিদায় নেবে। তো আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, ঢাকা সহ কয়েকটি জেলায় সারা দেশে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য শীতে কিন্তু বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হয় বলে আমাদেরকে জানিয়েছে। তবে এবারের বৃষ্টি ভারী বৃষ্টি হবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া তারা আমাদেরকে জানিয়েছেন যে 100 থেকে 175 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজধানীতে হালকা বৃষ্টি থাকবে, বরিশাল, ঢাকা, চট্টগ্রামে বৃষ্টি হবে, এরপর রংপুর, রাজশাহী সেই সব জায়গাগুলোতেও বৃষ্টি হবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে
জানিয়েছে এই বৃষ্টির কারণে, যেহেতু একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বিষয়টি হচ্ছে যে এখন সবজির সময়, এই সবজির সময়ে যারা যখন বৃষ্টি আসবে তখন নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে, তার কারণে কিন্তু তারা বলে দিয়েছেন নালা তৈরি করে দেওয়ার জন্য, বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি সহ নানান যে সবজিগুলো আছে, এবং তারা বলেছেন আবরণ তৈরি করে দেওয়ার জন্য। যদি সব মিলিয়ে আমি বলতে চাই, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হয়েছে সেটি কোনোভাবেই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। এই বৃষ্টি ঝরিয়েই তারা এই নিম্নচাপ, এই লঘুচাপটি বিদায় নেবে। তবে তারা বলছেন যে এই বৃষ্টির পরে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে, এবং আগামী সপ্তাহের দিকে শৈত্যপ্রবাহ আবারও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি আজকের শুক্রবার রাত থেকে পরবর্তী 72 ঘন্টা সেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি আবারও বলছি, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে। আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। এবার আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখান থেকে জানাবেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে আজকের তাপমাত্রা কেমন দেখছেন? আবহাওয়া অফিস থেকে কি বলা হয়েছে? আর শীতের যে বিভিন্ন সবজি আছে বা খেটে খাওয়া মানুষের কি অবস্থা? জি, শীতের জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে টানা 6 দিন ধরে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছিল। তো আজকে সকালে তাপমাত্রা সামান্য বেড়েছে। সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু সেটি ছিল 8.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলে সেই পর্যায়টাকে মৃদু শৈত্যপ্রবাহ তারা বলছেন। তো আমরা আসলে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই ঘন কুয়াশা শুরু হয়ে যায়, রাতভর কুয়াশা থাকে, কুয়াশার সাথে হিমশীতল বাতাস থাকে। সেই বাতাস এবং কুয়াশা কিন্তু পরদিন সকাল 8টা নাগাদ আমরা দেখতে পাই। 8টার পর থেকেই সূর্যের মুখ দেখা যায়। তো এই সকালে বিশেষ করে যেসব মানুষ সকালবেলা কাজে যোগ দেন এবং যারা কৃষি শ্রমিক, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালক, তাদের কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগ আমরা বরাবরের মতো এবারও দেখতে পাচ্ছি। একজন রিক্সা চালক, আমরা কথা বলেছি যে একজন রিক্সা চালক প্রতিদিন 600 থেকে 700 টাকা আয় করলেও বর্তমানে কিন্তু ঠান্ডার কারণে তাদের দৈনন্দিন যে আয় সেটি কমে গেছে। তার কারণ কনকনে শীতের কারণে সাধারণ মানুষ কিন্তু খুব বেশি প্রয়োজন ছাড়া রিক্সা, ইজি বাইক, ভ্যানে উঠছেন না। তারা প্রতিদিন এখন 200 টাকা তাদের ইনকাম করতে হচ্ছে। এছাড়া কৃষি শ্রমিক যারা রয়েছেন তাদেরও সীমাহীন দুর্ভোগ। তার কারণ তাদের খুব কাকডাকা ভরেই কিন্তু মাঠে যেতে হয়। মাঠ থেকে বিশেষ করে শীতকালীন সবজি মাঠ থেকে সংগ্রহ করে তাদের কিন্তু সকালেই বাজারে তুলতে হয়। তো তাদের আসলে সীমাহীন দুর্ভোগ। তাদের সাথে আমি কথা বলেছি একাধিক কৃষি শ্রমিকের সাথে। তারা বলছেন যে সকালে এত বেশি ঠান্ডা থাকে, হাত দিয়ে তাদের ঠিকমতো তারা কাজ করতে পারছেন না। তো বরাবরই আমরা দেখি যে এই সময় শীত এলেই কিন্তু নিম্ন আয়ের মানুষজন এবং যারা দুস্থ মানুষদের দুর্ভোগ থাকে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আগারগাঁও এবং পঞ্চগড় থেকে আবহাওয়া নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রাজধানীর রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও AIUB এর শিক্ষার্থীরা এই দাবি জানান। সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তার দায় স্বীকার করতে হবে বলেও ক্ষোভ জানান তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা, তাই আবারও পথে তারা। সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন AIUB এর শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান সহ 3 জন। সবশেষ চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া জসিমউদ্দিন নামে এক যুবককে মঙ্গলবার ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বুধবার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর ব্যানারে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছে, তবে এতে শিক্ষার্থীদের প্রতিবাদ দমানো যাবে না।
অবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দেশে নিরাপত্তা নিশ্চিত সুন্দরভাবে করবেন। একজন ছাত্র হত্যা মানে একজন ছাত্র, সে হোক পাবলিকের, সে হোক প্রাইভেটের, সে হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সে হোক স্কুল কলেজের। আমরা সরকারকে জিজ্ঞাসা করতে চাই, আর কত আন্দোলনকারীকে হত্যা করে এই আন্দোলনের স্পিডকে আপনারা বেহাত করতে চাচ্ছেন? শিক্ষার্থী হত্যার বিচারে 7 দিনের মধ্যে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি শিক্ষার্থীদের। 3 দফা দাবির প্রথম যেই তদন্ত কমিশন গঠনের আলাপ আমরা দিয়েছি, সেই তদন্ত কমিশন আগামী 7 কার্যদিবসের ভিতরে ছাত্র জনতার সামনে তাদের রিপোর্ট পেশ করে একটি সূচনা করতে হবে। যদি 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে এই দাবি যদি আমাদের মেনে না আনা হয়, তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচি যদি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পিছপা হব না। কর্মসূচির কারণে রামপুরা ব্রিজ এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল করে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা ও বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে আরও $75 কোটি ঋণ চেয়েছে বাংলাদেশ। চলমান ঋণ কর্মসূচির বাইরে এই সহায়তা চেয়েছে সরকার। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় IMF। তবে এই ঋণ পেতে হলে বাংলাদেশকে বিদ্যুতের দাম বাড়ানো সহ বেশ কিছু কঠিন শর্ত দিয়েছে সংস্থাটি। এই ঋণ অনুমোদন পেলে IMF থেকে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে $530 কোটি। IMF বলছে চতুর্থ কিস্তিতে $64 কোটি 50 লাখ ঋণ ছাড়ের বিষয়ে স্টাফ লেভেল এগ্রিমেন্ট হয়েছে। বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে আছে বলেও জানায় IMF। গণঅভ্যুত্থান, বন্যা ও সংকোচনমূলক নীতি নেয়ায় বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে 3.8%। তবে সময়মতো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ায় অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানায় সংস্থাটি। এদিকে দেশে আবারও অস্থিতিশীল হয়ে উঠছে ডলারের বাজার। ব্যাংক খাতের পাশাপাশি খোলা বাজারেও ডলারের বিনিময় হার বাড়ছে। কিছু ব্যাংক এখন রেমিটেন্সের ডলার কিনছে 126 টাকা দরে, আর খোলা বাজারে প্রতি ডলার কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ 125 টাকায়। যদিও ব্যাংকগুলোর ঘোষিত দর অনুযায়ী প্রতি ডলারের বিনিময় হার সর্বোচ্চ হওয়ার কথা 120 টাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ডলারের বাজার প্রায় স্থিতিশীল হয়ে এসেছিল। খোলা বাজারেও ডলারের দর ছিল নিম্নমুখী, কিন্তু নভেম্বরের শুরুতেই দর বাড়তে শুরু করে। এদিকে IMF এর শর্ত অনুযায়ী নির্ধারিত পরিমাণের রিজার্ভ সংরক্ষণ করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এটিও ডলারের দর বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বলে ধারণা সংশ্লিষ্টদের। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পেয়ে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো। পরিচালনা পর্ষদের অনিয়ম, সুশাসনের অভাব ও খেলাপি ঋণে বেশিরভাগই দুর্বল হয়ে গেছে। বুধবার রাজধানীর BIBM মিলনায়তনে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় দুর্বল ব্যাংকগুলোকে দেয়া তারল্য সহায়তার সদ্ব্যবহারের তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর। 2012 সালের পর দেশে 12টি ব্যাংক অনুমোদন দেয় বিদায়ী সরকার, যেগুলো চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে পরিচিত। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া এসব ব্যাংকের বেশিরভাগই খেলাপি ঋণের ভারে জর্জরিত। BIBM এর এক গবেষণা বলছে, পরিচালক ও প্রভাবশালীদের সুবিধা দিতে 30 বছরে 9 বার ব্যাংক কোম্পানি আইন সংশোধন হয়েছে। যেহেতু ডিপোজিট রেট হাই করেছে, সুতরাং অটোমেটিক তাদের ল্যান্ডিং রেট বেশি হয়েছে। গবেষণায় দেখা গেছে, দুর্বল আর্থিক অবস্থার জন্য দায়ী ব্যাংক পরিচালকদের নৈতিকতার অভাব, দায়িত্ব পালনের অক্ষমতা ও নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা। গুড গভর্নেন্স যদি থাকতো, যারা স্ক্যাম করে বা যারা ইরেগুলারিটিস করে তাদেরকে পানিশড করা যাবে, এরকম যদি থাকতো, তাহলে এই ব্যাংকগুলো মাচ বেটার করতো, মাচ বেটার। কারণ তারা তাদের একটা সাইড এতটাই স্ট্রং, বাকি দুটা সাইড নেগেটিভকে তারা সাম অফ করে স্টিল দে আর সারভাইভ। যারা ব্যাংকের পরিচালক থাকবেন তারা পলিসি মেকিংয়ে থাকবেন এবং তাদের দায়িত্ব একটা কম্পিটেন্ট ম্যানেজমেন্ট টিম হায়ার করা এবং ডে টু ডে অ্যাফেয়ার্সে নো মোর ইন্টারফেয়ারেন্স।
তাদেরকে সেভাবে দায়িত্ব পালন করতে দেওয়া। বিআইবিএম এর জরিপে ৩ শতাধিক ব্যাংকারের বেশিরভাগই দুর্বল ব্যাংকগুলো একীভূত বা অবসানের পক্ষে মত দিয়েছেন। তবে ডেপুটি গভর্নর আশা করেন বাংলাদেশ ব্যাংকের দেয়া তারল্য সহায়তায় ঘুরে দাঁড়াবে প্রতিষ্ঠানগুলো। করাপশনের মধ্যে কোনো কিছু যেন না করে, কোনো ফান্ড যেন মানে মিস ইউটিলাইজ যাতে না হয়, সেই জিনিসগুলো করতে হবে। যে ট্রাস্ট যেটা ডেফিসিট হয়ে গিয়েছে জনগণে, সেটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক এইটা দিয়েছে। গবেষণা বলছে ইচ্ছাকৃত ঋণখেলাপিরা শাস্তি পাচ্ছেন না। বেশিরভাগ ব্যাংক কর্মকর্তাই মনে করেন এ ধরনের ঋণখেলাপি নিয়ন্ত্রক সংস্থা ও রাষ্ট্রযন্ত্রের চেয়েও ক্ষমতাধর। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ বাজারে ভোজ্য তেলের কিছুটা সরবরাহ বাড়লেও তা এখনো পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাহিদা মতো তেল না পেয়ে হতাশ ভোক্তারাও। বুধবার বাজারে সয়াবিন তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন ভোক্তারা। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিনের সংকট এখনো রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা জানান, পাইকার ও ডিলাররা এখনো মিল মালিকদের কাছ থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় খুচরা বিক্রেতাদের চাহিদা মতো দিচ্ছেন না। এদিকে তেলের সংকট তৈরি করে দাম বাড়ানোকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন ভোক্তারা। বাড়ানোর 4-5 দিনে মাথা পর্যন্ত কোনো তেল ছিল না, এরপর পরে মোটামুটি কিছুটা তেল ঢুকছে, তবে অ্যাভেলেবেল না। অন্য সময় দেখা গেছে দাম বাড়ার একদিন পরে মার্কেটে দেখা গেছে তেল কোম্পানি ঢুকাইতো, কিন্তু এবার দেখা গেছে যে বাড়ছে তোমার 1 সপ্তাহ হয়ে যেতেছে, কিন্তু ওইরকম ভাবে দেয় নাই, মাত্র 2-3 কার্টন তেল দিচ্ছে। না, একদম এখন রুট লেভেলের মানুষও বুঝে, যে কিছুই জানে না সেও বুঝে যে না, এটা কার সাথে চলতেছে। সাতক্ষীরার সব হাট বাজারে রাত 10টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সেই সাথে দোকানে দোকানে ক্যারাম ও তাস খেলা এবং টিভি দেখা নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসন বলছে, অপরাধ কমানোর পাশাপাশি পারিবারিক বন্ধন মজবুত রাখতে এই সিদ্ধান্ত। তবে এতে গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাবের শঙ্কা স্থানীয়দের। সারাদিন কাজ শেষে অনেকেই গ্রামের হাট বাজারে চায়ের দোকানে ভিড় করেন, চলে আড্ডাও। সাতক্ষীরার গ্রামগুলোতে রাত 10টার পর এসব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রোববার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এ নিয়ে পুরো জেলায় শুরু হয় আলোচনা। স্থানীয়রা বলছেন, দোকানপাট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। সেই সাথে সামান্য বিনোদনের সুযোগ থেকেও বঞ্চিত হবেন গ্রামবাসী। এই আদেশ প্রত্যাহার করে গ্রাম বাংলার মানুষগুলোকে বিনোদনের জায়গাটা খুলে রাখার আহ্বান আমি জানাচ্ছি। দোকানে বসে এই ফাজলামি করলে কেস কেমন হবে, অনেক কিছু দুর্ঘটনা ঘটবে। এটা যদি না করে তার জন্য সরকার আইন নির্দেশ করেছে যে আমি সকাল সকাল বাড়ি চলে যাই। নির্দেশে আমার প্রথম ভালো লাগে। তবে জেলা প্রশাসনের দাবি, এর মাধ্যমে পারিবারিক বন্ধন শক্ত হবে এবং অপরাধ প্রবণতা কমবে। রাত 10টার পরে যদি আমরা এটা বন্ধ রাখি, আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে এরকম আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কিন্তু উন্নতি করতে পারবো, এবং সামাজিক সম্প্রীতি এবং পারিবারিক যে একটা হৃদ্যতার যে জায়গাটা বা সেই জায়গাটা আমরা মনে হয় এটা আমরা উন্নত করতে পারবো। দোকানপাট বন্ধ থাকলে গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে শঙ্কা স্থানীয়দের। দোকানদাররা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি এই মানুষগুলো যারা ওখানে বসতো তাদেরও কোনো বিনোদনের কোনো নাই, স্থান নাই। তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের মানসিকভাবেও তারা বিপদগ্রস্ত হবে। দুটি পৌর এলাকা ছাড়া জেলার সব এলাকায় এ নির্দেশ জারি করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করতে গিয়ে বিপাকে পড়েছে হবিগঞ্জের গাড়ি চালকরা। বাজেট না পাওয়ায় 9 মাস ধরে বন্ধ রয়েছে সদর হাসপাতালে ডোপ টেস্ট পরীক্ষা। অন্য জেলায় গিয়ে ডোপ টেস্ট করাতে গিয়ে দ্বিগুণেরও বেশি খরচ হচ্ছে জেলার গাড়ি চালকদের। 2022 সালের 30 জানুয়ারি পেশাদার গাড়ি চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করে সরকার। ডোপ টেস্টে পাশ করার পরই গাড়ি চালকরা পান লাইসেন্স। একই শর্ত প্রযোজ্য লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।
তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বাজেট না থাকায় হবিগঞ্জ 250 শয্যা সদর হাসপাতালে বন্ধ রয়েছে ডোপ টেস্ট। এতে নতুন লাইসেন্স পায়নি প্রায় 4000 গাড়ি চালক, আর লাইসেন্স নবায়নও ভোগান্তিতে পড়েছেন অনেকে। আমরা ডোপ টেস্টের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে পারি না, নানান সমস্যায় পড়তে হয়, পার্শ্ববর্তী জেলাতে যেতে হয়, অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়। প্রায় 9 মাস ধরে এই জন্য আমরা ভোগান্তি ভুগতেছি। প্রায় আমাদের সিলেট মুলিয়া যাওয়া লাগতেছে এবং ড্রাইভিং লাইসেন্স পাইতে আমাদের বহুত কষ্ট হইতেছে। বিআরটিএ বলছে প্রতি মাসে 4টি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় 1000-এর উপর পরীক্ষার্থী অংশ নেয়। সেই হিসেবে গত 9 মাসে প্রায় 8000-এর অধিক গাড়ি চালক লাইসেন্সের জন্য আবেদন করেছেন। ডোপ টেস্ট বন্ধ থাকায় লাইসেন্স পায়নি অর্ধেকেরও বেশি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোনো আশ্বাস মেলেনি। হবিগঞ্জ হসপিটালকে তত্ত্বাবধায়ক মহোদয়কে অনুরোধ করেছি যে সে যেন অচিরেই এটা শুরু করে দেন, আমাদের যাতে গ্রাহক হয়রানি না হয়, এবং শুরু করলে পরে আমাদের নবায়নটা বৃদ্ধি পাবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হবিগঞ্জ 250 শয্যা হাসপাতালে ডোপ টেস্টের জন্য কোনো বরাদ্দ দেয়নি সরকার। বাজেট পেলেই পুনরায় চালু হবে ডোপ টেস্ট পরীক্ষা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাজেট বিভাগের সাথে একটা জুম মিটিং ছিল, তো আমরা আশা করছি অনুমোদনটা পেলেই আমরা কিছু কিট সংগ্রহ করে আমরা ডোপ টেস্টটা এই বছর আবার চালু করতে পারবো। আমরা জানি আমাদের ড্রাইভার যারা আছেন, এই শ্রমিকদের অনেক কষ্ট হচ্ছে, যারা চালক, ওদের লাইসেন্সের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করতে না পারায় মালিকরা গাড়ি দিচ্ছেন না ও গাড়ি নিয়ে সড়কে বের হতে পারছেন না চালকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁওয়ে 5 উপজেলায় অসহায় ও দুস্থদের পাকা বাড়ি করে দেওয়ার কথা বলে 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শামীম আহমেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ি বা টাকা না পাওয়ায় ভুক্তভোগীরা দিশেহারা। এদিকে মাদারীপুরে দরপত্র ছাড়াই আশ্রয়ণ প্রকল্পের 80টি ঘর বিক্রিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর সহ 5 উপজেলায় নতুন ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, শামীম আহমেদ নামে এক ব্যক্তি বিদেশি অনুদানে পাকা বাড়ি করে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন 1500 দুস্থের প্রায় 20 কোটি টাকা। অভিযুক্ত শামীম সপরিবারে আত্মগোপনে চলে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন গ্রামবাসী। ঘরের জন্য 1,25,000 টাকা দিচ্ছি, এখন ঘরও পাচ্ছি না, আমি টাকা পাচ্ছি না। আমি কাজ করে অনেক কষ্ট করে টাকা দিয়েছি, সে টাকাগুলো আমার খাইয়েছে, আমাকে 1 বছর হয়ে গেল, আমাকে ঘর বাড়িতে না। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে আমি বিষয়টি ইনস্ট্রাকশন দিয়েছি, যাতে বিষয়টি যাচাই করে অভিযোগটি কতটুকু সত্য সে বিষয়টি যাচাই করে আমাকে একটা প্রতিবেদন দিবে। এদিকে মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুরে আশ্রয়ণ প্রকল্পের 40টি ঘর মাত্র 3 লাখ টাকায় কেনার অভিযোগ উঠেছে খোয়াজপুর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল সর্দার এবং তার সহযোগী আজিজুল আকন ও জাকির হোসেনের বিরুদ্ধে। ঘর যখন আমাকে ভাঙ্গাচুরা নিতে গেছে, আমরা ঘরদের ভাঙ্গাচুরা নিতে পারি নাই, আর আমরা তার পারি না ঘরদের ভাঙ্গাচুরা নিতে লিগা, সেজন্য আমরা ঘরটা বিক্রি করে দিচ্ছি। আমাকে প্রয়োজন এখন ঘর দরকার, আমরা অনেক জায়গায় কষ্ট করতেছি, কোনো জায়গায় থাকতে পারতেছি না। অভিযুক্তদের একজন ঘর কেনার বিষয়টি স্বীকার করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘরের বাসিন্দাদের সম্মতিতে ঘর কেনা হয়েছে। ওই যে টিউনু ছাড়াইছিল আর পেয়ে ছাড়াইছিল, এরা আয়া এই যে থাকে বস্তিতে, এখন ডাকছে ওই মাথা, ডাকার পর বলছে যে তোমার ঘর 3 দিন টাইম দিলাম, আমি এই 3 দিনের মধ্যে তোমরা ঘর বিক্রি করো বা ফালাই দাও বা তোমরা ভাঙ্গা ছিঁড়া লয়ে দাও, ওটা তোমার ব্যাপার। এর আগে চলতি বছরের মে মাসে আরও 40টি ঘর 3.5 লাখ টাকায় বিক্রি করতে বাধ্য হন ভুক্তভোগীরা। 6 মাসের মধ্যে গৃহহীন হয় 80টি পরিবার। সাদিকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।